আজকের গল্প অবিশ্বাস। কাঞ্চন দাদা, যদি নির্ভয় দেন তাহলে একটা কথা বলতে পারি। কি এমন কথা আলম ভাই, যে কথা বলতে আপনি আমার কাছে পারমিশন চাচ্ছেন? আসলে কি দাদা, কয়েকদিন ধরেই আমি খেয়াল করছি একটা কম বয়সী ছেলে প্রতিদিন আপনার বাড়িতে আসা যাওয়া করছে। ছেলেটার হাবভাব দেখে আমার কাছে খারাপ কিছুই মনে হলো। তবে দাদা, বৌদি কিন্তু দেখতে অনেক সুন্দরী। এজন্যই বৌদিকে নিয়ে ভয়টা একটু বেশি। যে যুগ আসছে, এই যুগের মানুষগুলো ভালো থাকতে চাইলেও খারাপ মানুষগুলো তাদের ভালো থাকতে দেয় না। তাই বলছিলাম কি দাদা, সময় থাকতেই সাবধান হন। এমনিতেই সারাদিন আপনি চাকরির সুবাদে বাইরে থাকেন, বৌদিকে খুব একটা সময় দিতে পারেন না। আরে আলম ভাই, আপনি কি সব ভুলভাল কথা বলছেন? আমার স্ত্রী চরিত্রের দিক দিয়ে অনেক ভালো, আর আমি ছাড়া আমার স্ত্রীর লাইফে দ্বিতীয় কোনো পুরুষ কখনো আসতে পারবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। শোনেন দাদা, আমার যা বলার ছিল তাই আপনাকে বললাম, আর যা যা বলেছি সব আপনার ভালোর জন্যই বলেছি। বাকিটা আপনার ইচ্ছে। নিজের খেয়ে পরের বউকে নিয়ে আমার দুর্নাম করার কোনো ইচ্ছে নেই। তাহলে কি কাকলি আমায় ছেড়ে অন্য পুরুষের প্রেমে পড়েছে? কিন্তু কেন? আমি তো কাকলিকে আমার সবটা দিয়েই ভালোবেসেছি, অনেক যত্নে আগলে রেখেছি। তবুও ধুর ছাই, কী সব ভাবছি। আলম ভাইয়ের কথায় আমি আমার স্ত্রীকে অবিশ্বাস করতে পারি না। আমার স্ত্রী কাকলির প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে। কি ব্যাপার কাকলি, দরজা খুলতে এত দেরি হলো কেন? কাঞ্চন, আমি ওয়াশরুমে ছিলাম, তাই একটু। আচ্ছা বাদ দাও, বড্ড ক্ষুধা লেগেছে, আগে ভাত বাড়ো। কাঞ্চন, রান্না এখনো হয়নি, তুমি ফ্রেশ হয়ে একটু টিভি দেখো, আমি আধ ঘন্টার মধ্যে তোমায় ভাত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কাঞ্চন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার কিছু টাকার দরকার ছিল। কত টাকা? 5,000 টাকা দিলেই হবে। কিছুদিন আগে আমি ওয়ার্ড্রবের কাপড়ের ভাঁজে 5,000 টাকা রেখে দিয়েছিলাম, সেই টাকাটা তুমি নিও। কিন্তু ওই টাকাটা আমি খরচ করে ফেলেছি। কিসে খরচ করেছো? সংসারের জন্য কিছু হাঁড়ি পাতিল কিনেছি। আচ্ছা সমস্যা নেই, কাল অফিসে যাওয়ার সময় তোমায় আমি 5,000 টাকা দিয়ে যাব। কই গো হলো? এই তো আসছি। এই নাও তোমার লাঞ্চ। লাঞ্চে তো ভাত আর মাংস দিয়েছো তাই না? মাংস শেষ হয়ে গিয়েছে, তাই মাছ ভাত লাঞ্চে দিয়েছি। এবার এত তাড়াতাড়ি মুরগির মাংস কিভাবে শেষ হলো? 1 সপ্তাহ আগে যে আমি 5টা মুরগি কিনে নিয়ে আসলাম। মাঝে মধ্যেই তো মুরগির মাংস রান্না করি, তাই শেষ হয়ে গিয়েছে। আর চালও অনেক। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কাকলি হঠাৎ করে এভাবে পাল্টে যাচ্ছে কেন। দুদিন যেতে না যেতেই বলছে এটা নাই ওটা নাই। তাহলে আছেটা কি? আগে তো এমন হয়নি। আরে কাঞ্চন বাবু, একটু দাঁড়ান, কিছু কথা আছে আপনার সাথে। জি বলুন, কি কথা? মানে আপনার স্ত্রীকে দেখছি রোজ দুপুরবেলা ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যেন যায়, সাথে একটা ছেলেও ছিল। এখন আপনারা ভাড়া বাড়িতে থাকেন বলে যা খুশি তাই করে বেড়াবেন, সেটা তো এলাকার মানুষজন মানবে না। আপনি ছোটোখাটো চাকরি করেন, সংসার ঠিকমতো চালাতে পারেন না বলে এখন বউ দিয়ে ব্যবসা শুরু করবেন নাকি? অতনুবাবু, মুখ সামলে কথা বলবেন। আপনি কয়জনের মুখ সামলাবেন? সময় থাকতে ঠিক হয়ে যান, না হলে এলাকার মানুষ আপনাদের গণপিটুনি দেবে। আমি অতনুবাবুর সাথে আর কথা না বাড়িয়ে অফিসের দিকে রওনা দিলাম। এসব কি হচ্ছে আমার সাথে? যাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করলাম, একটা ভদ্র পরিবারের মেয়ে ভেবে, আর সে। তবে কাকলি বলেছিল আলম ভাই অতনুবাবু কাকলির দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, আর এই কারণেই বুঝি ওরা আমাদের সংসার ভেঙে দিতে চাচ্ছে। তার থেকে আমি ওই বাসাটা ছেড়ে দেই, নতুন করে অফিসের কাছেই আরেকটা বাসা ভাড়া নেই, তাহলেই সব আবার আগের মতো হয়ে যাবে। কাঞ্চনবাবু, বাসা চেঞ্জ করে কোনো লাভ হবে না। ঘরের মানুষ খারাপ হলে
সব জায়গাতেই খারাপ কাজ করবে। পরে আমি আর লোকের কথায় কান না দিয়ে কাকলিকে নিয়ে অফিসের কাছাকাছি একটা 2 রুমে ছোট বাসা ভাড়া নিলাম। তবে কাকলিকে এসব ব্যাপারে কিছুই জানাইনি, কারণ কাকলি যদি জানে ওকে আমি অবিশ্বাস করছি তাহলে মনে মনে ও অনেক কষ্ট পাবে। তবে এখানে আসার পর থেকে সব কিছুই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু হঠাৎ একদিন অফিস থেকে তাড়াতাড়ি করে বাসায় এসে দেখি কাকলি অনেক সুন্দর করে সেজেগুজে বসে আছে। এত সাজুগুজু করার কারণ জানতে চাইলে কাকলি বলল আমার জন্য সেজেছে। কিন্তু কাকলির এই কথা আমার কেমন যেন বিশ্বাস হলো না, কারণ কিচেনে আমি 2টা চায়ের কাপ দেখেছি। আমি তো চা খাই না, চা খায় কাকলি। তাহলে চায়ের কাপ 2টা কেন ছিল? সাথে 2টা কাপেই অল্প অল্প চা রয়েছে। এর মানে আমি বাড়িতে আসার আগে কেউ একজন আমার বাড়িতে এসেছিল। কিন্তু কে সে? আর কাকলির সাথে তার কিসের সম্পর্ক? তাহলে কি কাকলি আমায় ঠকাচ্ছে? আমার সব জানতেই হবে। কাকলিকে আমি আমাকে ঠকানোর শাস্তি দিয়েই ডিভোর্স দেব। কি গো, কি ভাবছো? না, কিছু না। কাঞ্চন, ইদানিং দেখি তুমি আমায় সময় দাও না, কেমন যেন ইগনোর করে চলো। অফিসে কাজের চাপ একটু বেশি, তাই তুমি এমনটা ভাবছো। কাকুলিকে আমি হাতে নাতে ধরার জন্য বেডরুমে ছোট একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলাম, যেন ওকে ডিভোর্স দেওয়াটা আমার জন্য সহজ হয়ে যায়। তবে 10 দিন হলো সিসিটিভি ক্যামেরা লাগানোর, তারপরেও কোনো পুরুষকে আমার বেডরুমে কাকুলির সাথে দেখলাম না যে। তার মানে ওরা পাশের রুমে একান্তে সময় কাটায়। এমনকি কাকলি তার নাগরকে প্রতিদিন দুপুরে লাঞ্চ করায়। সেজন্যই এত এত বাজার করার পরও বাড়ির জন্য শুধু বাজারই করতে হয়। আমি এভাবে আমার জীবনটাকে কাকলির জন্য নষ্ট হতে দেব না। আমি এর শেষ দেখেই ছাড়ব। তাই পরের দিন 9টার দিকে আমি অফিসে যাওয়ার জন্য বের হয়ে আর অফিসে যাইনি। বাড়ির পেছনটায় কাকলির নাগর আসার জন্য ওয়েট করতে লাগলাম। ঠিক 11টার দিকে দেখলাম বাড়ির পেছনের দরজায় বোরখা পরে একটা মেয়ে আমাদের বাড়িতে ঢুকলো। কিন্তু মেয়েটার পা দেখে আমি বুঝে গিয়েছিলাম ও মেয়ে না, ছেলে। সেজন্যই তো বলি, এখানকার পাড়া প্রতিবেশীরা কাকলিকে নিয়ে আমায় কিছু বলে না কেন, কারণ কাকলির নাগর মেয়ে সেজে বোরখা পরে আসে। 12টার দিকে আমি বাড়ির দরজায় নক করি। কাকলি দরজা খুলতে দেরি হচ্ছিল, আর দরজা খুলেই কাকলি আমায় দেখে ভূত দেখার মতো ভয় পেল। কাঞ্চন, তুমি? আর এখন বাড়িতে আসলে যে? শরীর খারাপ লাগছে বুঝি? নাকি বাড়িতে কিছু রেখে গিয়েছ? আমি তোর নাগরকে দেখতে এসেছি। ওই তোর নাগর, ডাকটাকে। আমিও তাকে দেখি। কি দেখে তুই ওর প্রেমে পড়েছিস? এসব তুমি কি বলছো? আর কেই বা আমার বাড়িতে আসবে? তুই ওর যাওয়ার ব্যবস্থাও করেছিস, তাই না? ওয়েট, এই নে ডিভোর্স পেপার। আমি তোকে ডিভোর্স দেব। তোর নাগরকে নিয়ে তুই থাক। আমি পেপারে সাইন করে দিচ্ছি। প্লিজ কাঞ্চন, আমি তোমার পায়ে পড়ি, তুমি এমন কাজ করো না। তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি যে অনাথ মেয়ে, আমারই ভুল হয়েছে তোর মতো অনাথ মেয়েকে বিয়ে করা। দাদাবাবু প্লিজ, আমার কথাটা একটাবার শুনুন, তারপর না হয় দিদিকে ডিভোর্স দিয়েন। কোকো, তুমি এখানে আর বোরখা পরে আছো কেন? দাদাবাবু, আপনি যে কারণে দিদিকে ডিভোর্স দিতে চাচ্ছেন আমি তার মূল কারণ। বাবা মায়ের মৃত্যুর পর আমাদের জীবনটা কঠিন হয়ে গিয়েছিল। আপনি দিদিকে বিয়ে করার পর দিদির জীবন তো ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু আমি, আমার পড়াশোনা, খাওয়ার খরচ, বাবার করে যাওয়া ঋণের টাকা পরিশোধ, এগুলো আমি এই মফস্বলে থেকে টিউশনি করেও ম্যানেজ করতে পারতাম না। তবুও যাও চেষ্টা করতাম, দিদি আমাকে সাপোর্ট দিয়েছিল। প্রতিদিন দুপুরবেলা আমি আপনার বাড়িতে আসতাম। দুপুরের খাবার খেয়ে আমি রাতে ডিনার নিয়ে যেতাম। দিদি আমার জন্য বাড়ি বাড়ি গিয়ে টিউশনি শুরু করেছিল, যে কারণে দিদিকে নিয়ে মানুষ আপনার কাছে খারাপ খারাপ কথা বলতো, কারণ আমাকে কেউ তখন চিনত না। আর দিদি চাইতো না আপনি এসব কথা জানুন। আপনার কাছে দিদি আমায় ছোট করতে চায়নি।
আর আপনারও তো একা সংসার চালাতে কষ্ট হয়, বাড়িতেও টাকা পাঠাতে হয়। থাক কোকো, কাঞ্চনকে তোকে আর কিছু বলতে হবে না। আমি পেপারে সাইন করে দিচ্ছি। শুধু এটুকু চাই, তুমি ভালো থেকো কাঞ্চন। আমার জন্য তোমার লোকের মুখে খারাপ কথা শুনতে হবে না। আসলে ভুলটা আমারই কাকলি। আমি তোমায় অবিশ্বাস করা শুরু করেছিলাম। লোকে যে যাই বলুক, অন্তত তোমার প্রতি আমার বিশ্বাস রাখা উচিত ছিল। সেটাই তো বলছি কাঞ্চন, যদি একবার বিশ্বাসের ঘরে অবিশ্বাস ঢুকে যায়, তাহলে আর সেখানে একসাথে থাকা যায় না। কিন্তু কোকো তো আমার ছোট ভাইয়ের মতোই, আর আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে কিভাবে দূরে রাখবো? তবে আমার উচিত ছিল বড় ভাই হিসেবে আগে থেকেই কোকোর দায়িত্ব নেওয়া। আজ থেকে কোকো আমাদের সাথেই থাকবে। আমি কোকোর সব দায়িত্ব নিলাম। আর বসকে বলে আমি পার্ট টাইম কাজ করে নেব। সাথে কাকলি তুমিও টিউশনি করবে, না হয় বাড়িতে বাচ্চাদের ব্যাচ করে পড়াবে। হয়ে গেল সব সমস্যার সমাধান। আর তোমার ডিভোর্স পেপার, এটা আমি ছিঁড়ে ফেললাম। লোকের কথা, আজ থেকে সবাই জানবে কোকো আমার ছোট ভাই, আর তোমার আপন ভাই, আবার দেবরও বটে। কাঞ্চন আর কখনো অবিশ্বাস করবে? সেটার কোনো প্রশ্নই আসে না। এরপর কোকোকে নিয়ে আবার আমাদের আগের মতো সুখের সংসার শুরু হলো। অবিশ্বাস হেরে গেল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।